আর প্লাজমাতে ক্লটিং ফ্যাক্টর প্রেজেন্ট থাকবে। আমরা দুটো স্যাম্পেলই ইউজ করতে পারি টেস্ট করার জন্য। প্রোটিন টেস্ট করার জন্য যে রিয়েজেন্টটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে বাইউরেট রিয়েজেন্ট। ঠিক আছে, ফার্স্টলি কি হয়, যখন আমরা রিয়েজেন্টের সঙ্গে স্যাম্পেলটা অ্যাড করছি তখন সেই স্যাম্পেলে প্রেজেন্ট থাকা প্রোটিনটা কিসের সঙ্গে বাইন্ড করে, কি আয়ন্সের সঙ্গে, হ্যাঁ কিউপ্রিক আয়ন্সের সঙ্গেও বাইন্ড করবে, বাইন্ড করে একটা ব্লু ভায়োলেট কালারের কমপ্লেক্স ফর্ম করবে। ঠিক আছে, ব্লু ভায়োলেট কালারের যে কমপ্লেক্সটা ফর্ম করছে সেই কালারের যে ইন্টেন্সিটি থাকবে সেই ইন্টেন্সিটিটা ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে কিসের সঙ্গে, অ্যামাউন্ট বা কনসেন্ট্রেশনের সঙ্গে প্রোটিনের যেটা স্যাম্পেলে প্রেজেন্ট আছে। এটা যত ডার্ক বা যত ডিপ হবে তার মানে ওর কনসেন্ট্রেশনটা তত হাই আছে, হ্যাঁ প্রোটিনের। আর এর নর্মাল রেঞ্জ হচ্ছে আমাদের 6 to 8। হ্যাঁ, যদি এর থেকে কম হয়ে যায় তাহলে কি বলবো, হাইপো না হাইপার, হ্যাঁ আর বেশি হলে হাইপার। কোন সিচুয়েশনে লেভেল বেশি দেখা যায়, যে কোনো একটা সিচুয়েশন, ডিহাইড্রেশনের ক্ষেত্রে মেইনলি ডিহাইড্রেশনের লেভেল সবসময় ইনক্রিজ দেখা যায়। আর কম লেভেল দেখতে পাই আমরা ম্যাল নিউট্রিশন হলে, বা কোনো রকম আমাদের বডির মেটাবলিজম যদি ইম্পেয়ার হয়ে যায়, বা কোনো সিচুয়েশন যেরকম হিমারেজ, সেই সব সিচুয়েশনে যদি প্রোটিনের এক্সেস লস হয়ে যায় তখন এই লেভেলটা ডিক্রিজ করা যাবে, মানে 6-এর থেকে। এখানে স্যাম্পেল আমরা 500 নিতে পারি অর 1000 নিতে পারি। এবার 10 মাইক্রোলিটারটা যেহেতু খুব কম আমাদের অ্যামাউন্ট, এই কারণে আমরা এখানে 20 ইউজ করবো। হ্যাঁ 1000-এ 20 মাইক্রোলিটার স্যাম্পেল, 1000 রিয়েজেন্ট 20 মাইক্রোলিটার স্যাম্পেল, তারপর ইনকিউবেশন টাইম 10 মিনিট, দেন আমরা কনসেন্ট্রেশনটা অবজার্ভ করব। আমাদের নর্মাল ক্যালকুলেশন কি, অ্যাবজর্বেন্স অফ টেস্ট বাই স্ট্যান্ডার্ড ইনটু 8 হচ্ছে আমাদের এখানে অলরেডি স্ট্যান্ডার্ডে কনসেন্ট্রেশন প্রোভাইড করা আছে, দেখতে পারো, ইনটু 8। ঠিক আছে, ফার্স্টলি যে কোনো একজন নাও। আমরা 1000 কি তুলবো রিয়েজেন্ট, হ্যাঁ নাও। প্রসেস দেখানো হয়েছিল গ্লুকোজের ক্ষেত্রে, হ্যাঁ ফার্স্ট রেজিস্ট্যান্স অবধি প্রেস হবে, দেন ছেড়ে দাও। আর এটা তুমি যত স্লো ছাড়বে তত প্রপারলি ভলিউমটা উঠবে, দেন একদম নিচ অবধি নিয়ে গিয়ে প্রেস করে পুরোটা রিলিজ করে দেবো। কমপ্লিট। এবার নেক্সট কি তুলবো আমরা, স্যাম্পেল। স্যাম্পেল কত তুলবো, 20, কিন্তু এটা আমাদের 10 মাইক্রোলিটার ফিক্স পিপেট, তাই আমরা দুবার নাও। হ্যাঁ এটা হচ্ছে স্যাম্পেল। ঠিক আছে, নাও তোলো, ওটা রেখে নাও, ওই টেস্ট টিউবটা রিয়েজেন্টটা রাখো আগে, দেন এটা হোল্ড করো, দেন 10 মাইক্রোলিটার তোলো। না স্যাম্পেল, তোমার হাতে স্যাম্পেল, হ্যাঁ ছেড়ে দাও, উঠেছে। এবার নিয়ম, অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে আমরা সবসময় এক্সট্রা যে পিপেটের গায়ে বা টিপসের গায়ে এক্সট্রা যেটা উঠছে সেটা আমরা ওয়াইপ করে নেব এইভাবে, তাহলে কিছু এক্সট্রা অ্যাড হবে না অ্যামাউন্ট। এবার ওটা রাখো, এটা নাও, মিক্স একদম নিচ অবধি দেবে, রিয়েজেন্টের সঙ্গে টাচ করাবে না, কারণ আমরা এই টিপটাই আবার স্যাম্পেলে ডিপ করব। হ্যাঁ ব্যাস, এত প্রেস করলে বাবলস ক্রিয়েট হবে। ঠিক আছে, আবার রাখো, আবার 10 মাইক্রোলিটার স্যাম্পেল তোলো, আর দেখবে কোনো সময় যাতে টেস্ট টিউবের ওয়ালে না হয়, তাহলে ওয়ালেই রয়ে যাবে। ঠিক আছে, কারণ খুব সামান্য ভলিউম যেহেতু আমরা সেটাকে আবার মিক্স করাতে পারবো না। নাও যেভাবে দেখালাম, রাখো নিচে, তোলো, হলো। এবার এটাকে স্লাইটলি শেক করব, জোরে জোরে নয়, তাহলে অনেক বাবলস ক্রিয়েট হয়ে যাবে, তাহলে মেশিনে যখন খাওয়াবো আগে বাবলসটাই নিয়ে নেবে। ঠিক আছে, এবার আমার টাইম দেখে 10 মিনিট ইনকিউবেট করব। নেক্সট যে কোনো আরেকজন এসো, যে কোনো একজন এসো। নাও সেম প্রসিডিউর রিপিট করো, টাইম দেখবে 10 মিনিট। ব্যাস।
রাখো যে কোনো জায়গায় স্যাম্পল। ওডি টেস্ট বাই ওডি অফ স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা তুমি যেরকমভাবে, যদি কোনো সময় স্ট্যান্ডার্ড কেউ প্রোভাইড না করে থাকে, তুমি যেরকমভাবে টেস্টের জন্য স্যাম্পেলটা দিচ্ছ আননোন স্যাম্পেল 20 মাইক্রোলিটার, সেমভাবে 20 মাইক্রোলিটার আমরা স্ট্যান্ডার্ড দেবো, 10 মিনিট ইনকিউবেট করবো, রান করাবো, তাহলে কি আসবে ওখানে ওডি অফ স্ট্যান্ডার্ড। তাহলে টেস্ট বাই স্ট্যান্ডার্ড, যেহেতু আমরা স্ট্যান্ডার্ড তো সবগুলোর জন্য সেম, তাই আমরা একবার রান 8টা হচ্ছে কনসেন্ট্রেশন অফ 0.336, নিচে রাখবো না কারণ এটা নিচে টাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। হালকা করে শেক করব, 10 মিনিট ওয়েট করব, ইনকিউবেশন টাইম, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে, ওয়াটার ব্ল্যাঙ্ক রান করাতে হবে। অলওয়েজ আমরা ব্ল্যাঙ্ক, স্ট্যান্ডার্ড আর টেস্ট এই 3টে টিউব অলওয়েজ করতে হয়, কিন্তু এখানে ওয়াটার ব্ল্যাঙ্ক বলতে আমাদের ডিস্টিল ওয়াটার, ঠিক আছে। ওয়াটার ব্ল্যাঙ্ক কত দিল, 0.003, আর নিচে কি দেওয়া আছে, রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক, কারণ আমরা ব্ল্যাঙ্ক এর ইয়েতে রিয়েজেন্ট ইউজ করেছি। ওয়াটার ব্ল্যাঙ্কটা তো মেশিনের জাস্ট প্রত্যেকটা যেরকম প্রোগ্রাম চালানোর আগে যেটা সেট করতে হয় ওটা ওয়াটার ব্ল্যাঙ্ক। এছাড়াও আমরা ব্ল্যাঙ্ক ওয়াইজ এই টেস্টের ক্ষেত্রে রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক নিয়েছি, যেটা আগের ক্ষেত্রে ডিস্টিল ওয়াটার নিয়েছিলাম, ঠিক আছে, যেটা অলরেডি রান করানো আছে, প্রোগ্রাম সেট করার সময় রান করাতে হয়। এন্টার দেওয়া আছে সমস্ত কিছু। এবার হচ্ছে আমরা স্যাম্পল পুট করব, মানে টেস্ট স্যাম্পলটা 10 মিনিট হয়ে যাওয়ার পর যখন আমরা অ্যাসপিরেট করব দেন ওডি দেখিয়ে দেবে, ঠিক আছে। প্লাজমা, সেরাম আর প্লাজমার মধ্যে ডিফারেন্স, এবার আমরা প্রোটিন যে টেস্টটা করছি এটাতে মেইনলি দেখাতে অ্যামাউন্ট অফ প্রোটিন প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল, ঠিক আছে। নেক্সট কি ইউজ করছি আমরা স্যাম্পেলে এই টেস্ট করার জন্য রিয়েজেন্ট হিসেবে বাইউরেট রিয়েজেন্ট, ওকে। এই রিয়েজেন্টে কি প্রেজেন্ট থাকছে আমাদের, কিউপ্রিক আয়নস। হ্যাঁ, যখন আমরা স্যাম্পেল নিচ্ছি যেটাতে অলরেডি প্রোটিন প্রেজেন্ট আছে, সেই প্রোটিনটা গিয়ে বাইন্ড করবে কার সঙ্গে, সেই কিউপ্রিক আয়নের সঙ্গে বাইন্ড করে কি একটা কমপ্লেক্স ফর্ম করবে, সেটা কি কালার হবে, ব্লু ভায়োলেট কালারের একটা কমপ্লেক্স ফর্ম করবে। আর সেখানে আমরা যে কালার দেখতে পাচ্ছি ব্লু পার্পল কালার, সেই কালারের যে ইন্টেন্সিটিটা থাকবে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে দ্য অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেশন অফ প্রোটিন or অ্যামাউন্ট অফ প্রোটিন ইন দ্য স্যাম্পল, ওকে। আমাদের নর্মাল রেঞ্জ কত, 6 to 8.3 ইউনিট গ্রাম পার, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এক একটা ইউনিটে কিন্তু ওর নর্মাল ভ্যালুটা ভ্যারি করে। যদি শুধু আমরা 6 to 8.3 বলি তাহলে সেটা কোন ইউনিটে বলছি সেটা ডিপেন্ড করবে, ঠিক আছে। নেক্সট কি ওর ইনক্রিজ লেভেল আমরা দেখতে পারি কোন সিচুয়েশনে, ডিহাইড্রেশন, আর ডিক্রিজ লেভেল ম্যালনিউট্রিশন বা এক্সেস প্রোটিন লস, এই সমস্ত দেখতে পারি। এই টেস্টের ক্ষেত্রে আমাদের রিয়েজেন্টের অ্যামাউন্ট নিতে হবে হচ্ছে 1000 মাইক্রোলিটার, ওকে, আর স্যাম্পল নিতে হবে 20 মাইক্রোলিটার। দেন আমাদের 10 মিনিট ইনকিউবেট, দেন আমরা কি করব, মিক্সচারটাকে অ্যাসপিরেট করব অ্যান্ড ওডি অফ টেস্ট পেয়ে যাব। দেন আমরা ক্যালকুলেট করব ওডি অফ টেস্ট বাই ওডি অফ স্ট্যান্ডার্ড ইন্টু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড। যে কোনো একটা টেস্ট টিউব নাও একজন, নিয়ে আমরা সেখানে কি দেবো, 1000 মাইক্রোলিটার রিয়েজেন্ট নাও। ঠিক কি করে বুঝবো 1000 মাইক্রোলিটার উঠবে এটাতে, না এটা ফিক্স পিপেট নয়, এটাতে আমরা চেঞ্জ করতে পারি ভলিউম। তাহলে আমি সেটাকে আগে কি করব, 1000 এ ফিক্স করব, দেন আমরা রিয়েজেন্ট নেব। না চলো, কমপ্লিট। এবার আমরা কি নেব, না ওটা তো কনসেন্ট্রেশন বার করছি, ক্যালকুলেট করব দেন ইউনিট। এটা কি আছে, এটা ফিক্স পিপেট, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, তাই আমাদের কি করতে হবে, দুবার নিতে হবে। যখন আমরা স্যাম্পল নেব আমাদের ফার্স্ট নোটিস করতে হবে 10 মাইক্রোলিটার খুব কম অ্যামাউন্ট, যার কারণে আমরা যখন ওটাকে পুট করব টেস্ট টিউবে ওর ওয়ালে যেন না লেগে যায়, ওর ওয়ালে লেগে গেলে ওই অ্যামাউন্টটা ওখানেই থেকে যাবে,
আমরা মিক্স করাতে পারবো না, ঠিক আছে নাও। আর দেখবো রিয়েজেন্টের সঙ্গে যেন টাচ না হয় পিপেট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আজকে স্যাম্পল, ঠিক আছে, তুমি রিয়েজেন্টে রাখো, দেন তোলো। হয়েছে, এবার স্যাম্পলটা রাখো। এবার আমরা সবসময় টিস্যু দিয়ে ওয়াইপস করবো, এক্সট্রা যাতে যদি উঠে থাকে। এইভাবে দাও, অলওয়েজ এইভাবে ধরবো ইজিলি। নাও এবার ওটাতে অ্যাড করো, একদম নিচে নিয়ে অ্যাড করবো, কিন্তু ছেড়ে দাও। এবার আমাদের এই টিপসটা চেঞ্জ করতে হবে, কারণ কি আমাদের ওখানে রিয়েজেন্টে টাচ হয়ে গেল, ওইটাতে এইভাবে নয়, হাত দিয়ে নয়, এটা প্রেস করলে। হ্যাঁ, নেক্সট কি এখানে এটা আবার ফিক্স করো, এই কারণে যখন আমরা দেব রিয়েজেন্টের সঙ্গে টাচ করাবো না। নাও তোলো। টাচ করবো না, ছেড়ে দাও, ব্যাস। এবার টিপসটা ফেলে দেবো আবার, কারণ টাচ হয়েছে, ফেলে দাও। আর প্রপারলি শেক করব, এতটা জোরেও করবো না তো বাবলস ক্রিয়েট হয়, স্লাইটলি। হ্যাঁ, এই দেখো তুমি যে দিয়েছো নিচে কালারটা ইয়ে হয়েছে, মিক্স হলো। এবার এটাকে 10 মিনিট ওয়েট করবো, ইনকিউবেট করবো, দেন অ্যাসপিরেট করবো। ওকে, এবার ব্যাপার হচ্ছে বিয়ার্সরা কি বলছে না, তুই ধর কোন একটা এরকম লাইট আসছে, ঠিক আছে, কালারড লাইট যখন এখানে পড়ছে, তখন কি হচ্ছে, আমার যে কনসেন্ট্রেশনটা, আমি কনসেন্ট্রেশনটা মেজার করছি, ঠিক আছে। তো কি করে মেজার করব, কনসেন্ট্রেশনটা হচ্ছে আমার এই কতটা এখানে পড়ছে, লাইটটা পড়ার পর কিছুটা হচ্ছে রিফ্লেকশন হচ্ছে, এবার ভালো করে মিক্স করব, কিছু অ্যাবজর্পশন হচ্ছে, কিছুটা বেরিয়ে যাচ্ছে, সব পুরোটার সঙ্গে মিক্স হবে। স্যাম্পলটা কনসেন্ট্রেশন যত বেশি হবে, মানে লিকুইডের কনসেন্ট্রেশনটা যতটা বেশি হবে, এটা কালার চেঞ্জ দেখতে পাচ্ছি। এবার আমি টাইমের সঙ্গে এর কালার চেঞ্জ হবে, 10 মিনিট ওয়েট করব, ঠিক আছে, টাইম দেখে 10 মিনিট। কেউ একজন গিয়ে নেক্সট 5 জনকে ডেকে দাও না। জিনিসটা মোদ্দা কথা একই, মানে স্যাম্পল আমি যদি প্রোটিনের নিচ্ছি না গ্লুকোজের নিচ্ছি, আমার যে প্রিন্সিপালটা তো একই, ঠিক আছে। যে আমি যে সলিউশনটা নিচ্ছি, সলিউশনের কনসেন্ট্রেশন যতটা, মনে করো কনসেন্ট্রেশন হচ্ছে আমার 5%, আর একটা হচ্ছে সলিউশন যেটা কনসেন্ট্রেশন মনে করো 10%, ঠিক আছে। তাহলে আমার 5% একটা সলিউশন মনে করো S1, 10% একটা সলিউশন মনে করো S2, ঠিক আছে, দুটো নিলাম। এবার দুটো এখানে পড়লো, যে সলিউশন, এই বিয়ার্স-ল্যাম্বার্ট ল কি বলছে, না কনসেন্ট্রেশন যত বেশি হবে অ্যাবজর্পশন তত বেশি হবে। মনে করো এটা হচ্ছে S1, এটা আর একটা মনে কর S2, আর একটা মনে কর S2, ঠিক আছে। S2 হচ্ছে 10%, এক্সাম্পল হিসেবে বলছি। আচ্ছা ঠিক আছে, করে নাও, ছেড়ে দাও, তুই চলে। এটা হচ্ছে S2, ঠিক আছে, একটু সরে যাও, দিকে সরে যাও, বাদিকে সরে। তো এইটা যদি S2 হয়, এর কনসেন্ট্রেশন বেশি, এর কনসেন্ট্রেশন কম, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, কিছুটা আসবে, কিছুটা রিফ্লেক্টেড ব্যাক হবে, কিছুটা অ্যাবজর্পশন হবে, কিছুটা হচ্ছে এদিকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার যেটার হচ্ছে কনসেন্ট্রেশন কম, সেটার ক্ষেত্রে লাইট এমিট করবে বেশি, ঠিক আছে, এখানে অ্যাবজর্পশনটা বেশি হবে, বুঝতে পেরেছি। কনসেন্ট্রেশন যার বেশি, হ্যাঁ, কনসেন্ট্রেশন যার বেশি হবে সেখানে অ্যাবজর্পশনটাও বেশি হবে, তাহলে কনসেন্ট্রেশন প্রপোর্শনাল টু অ্যাবজর্পশন, ঠিক আছে। এর আর একটা ভ্যারিয়েশন আছে, মানে আমি সেম সাইজের টিউব নিয়ে করছি, যে কিউবেটটা নিচ্ছি সেম সাইজ, মানে সেম ডায়ামিটার। এবার একটা মনে কর আমি এরকম সাইজের নিলাম, একটা মনে কর এরকম মোটা নিলাম, ঠিক আছে। এটা এখানে সেম আছে, সবগুলো ডায়ামিটার এক আছে। এবার আমি যদি এইটা ডবল সাইজের নিই, যেটা এখানে হচ্ছে না, হ্যাঁ, এটা করলে আবার কমপ্লিকেটেড, ওটা কনস্ট্যান্ট রাখা হচ্ছে, ঠিক আছে। এটার ক্ষেত্রে তোরা একটাই জিনিস মনে রাখবি, কনসেন্ট্রেশন হচ্ছে প্রপোর্শনাল টু অ্যাবজর্পশন, ঠিক আছে। তাহলে কার অ্যাবজর্পশন বেশি হবে, যার কনসেন্ট্রেশন বেশি, পরিষ্কার কথা। এটা গ্লুকোজের ক্ষেত্রেও তাই, আজকে প্রোটিন করছিস, নেক্সট উইকে হয় ইউরিয়া করলি, তারপরে ক্রিয়েটিনিন করলি, যেটাই করবি একই প্রিন্সিপাল মেনে চল,
মানে এই বিয়ার্স ল্যাম্বার্ট লটা একই প্রিন্সিপাল মেনে চলে। মনোক্রোমাটিক লাইট যখনই পড়বে, হ্যাঁ, তার কনসেন্ট্রেশন আমরা মাপছি। আমরা এটা মেজার করছি কি, সি কনসেন্ট্রেশনটা আমাদের চাই, এটা আমরা জানি না। তাহলে আমরা কোনটা জানবো বা কোনটা আমরা জানি? অ্যাবজর্পশন। ঠিক আছে, অ্যাবজর্পশন কার বেশি হবে? যার কনসেন্ট্রেশন বেশি হবে। ঠিক আছে, এখানে যদি আবার 20%-এর একটা থাকে, তার অ্যাবজর্পশন আরো বেশি হবে, তার মানে তার কনসেন্ট্রেশনও বেশি, আমি জেনে যাচ্ছি। ঠিক আছে, এইটা হচ্ছে মোদ্দা কথা। তোকে তো তুই যখনই এটা করবি, এটা তো সহজ কবি, তোকে বিয়ার্স ল্যাম্বার্ট ল জানতে হবে, এইটা জানতে হবে, বিয়ার্স ল্যাম্বার্ট লটা পড়বি। ঠিক আছে, তারপরে এবার প্রোটিনে চলে আসবো, যে প্রোটিনে কি কি কন্ডিশনে কি হয় আমি তোদেরকে বলে দেবো, যে হ্যাঁ এটাই জানতে হবে। মানে আমি যদি বলি ডায়াবেটিস মেলিটাস মানে কি, কি হয়, কি জানিস সেটা বল, না জানলে আমি বলে দেয়। তুই হ্যাঁ হ্যাঁ না, ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে এটা মানে এখানে যখন আমরা জিওডি করছি বা গ্লুকোজ এস্টিমেশন করছি, ডায়াবেটিস মেলিটাসটাই লাগবে। ঠিক আছে, ইনসিপিডাসটা এখন আর মানে ডায়াবেটিস ইনসিপিডাস বলা হয় না, মানে ডায়াবেটিস মেলিটাস, সংক্ষেপে ধর ডিএম বলা হলো। এটা জেনারেলি মানে তোদের লেভেলে টাইপ 1 টাইপ 2 বলতে পারিস। ঠিক আছে, এখন অনেক রকম হয়, টাইপ 1 টাইপ 2 টাইপ 3.5 হাজার হয়। তো ফার্স্ট ইয়ারের লেভেলে টাইপ 1 টাইপ 2 জানলেই হবে। আমি কাকে টাইপ 1 বলবো, কাকে টাইপ 2 বলবো, মানে এইগুলো তো বেসিক জিজ্ঞেস করবেই বায়োকেমিস্ট্রি থেকে। আইডিয়া আছে কোনো? হ্যাঁ, কেন হয়? এজের সাথে সাথে ইনসুলিন আর ইয়েটা কমে যায়, রিসেপ্টর ইনসুলিন রিসেপ্টর উইক হয়ে যায়। আচ্ছা, টাইপ 1 তো সে টাইপ 1 ইনসুলিন ডিপেন্ডেন্ট। মানে ইনসুলিন ব্লাডে সরি সেলে আপটেক করবে গ্লুকোজটা। হ্যাঁ, ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে আমি কি বুঝবো? তুই দেখ, জটিল কথা বললে তো লাভ নেই, কারণ তোকে বোঝাতে হবে এক্সামিনারকে যে ইনসুলিন ডিপেন্ডেন্ট মানেটা কি। ওই কথাটার মধ্যে তুই কিন্তু কথাটা বোঝাতে পারছিস না। ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে কি বাংলায় বল? ইনসুলিন নির্ভর। কেন বলা হয় কথাটা? কারণ টাইপ 1-এর ক্ষেত্রে ইনসুলিন বডিতে সিক্রেটই হয় না, বডিতে সিনথেসিসই হয় না। বুঝতে পেরেছিস? মনে কর তোর ইনসুলিন আছে, নর্মাল যা থাকা উচিত তোর ইনসুলিন আছে, নাহলে তোকে ইনসুলিন বাইরে থেকে নিতে হতো। ঠিক আছে, কাজেই তুই তো ইনসুলিন নির্ভর মানে কি, মানে তার ইনসুলিন থাকে না, তাকে বাইরে থেকে ইনসুলিন দিতে হয়, এটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট। তুই সেটা নয় বা আমি সেটা নই। ঠিক আছে, আমার বডিতে যা থাকা দরকার মোটামুটি সেই আছে। আর ইনসুলিনের কাজটা কি? ইনসুলিনের কাজ কি বল? রক্তে গ্লুকোজ কমায়। দিয়ে কি করে? সেলে গ্লুকোজ আপটেক বাড়িয়ে দেয়। হ্যাঁ, ঠিকই বলেছিস। তাহলে আমরা যে খাবারগুলো খাচ্ছি, প্রথমে তোর মুখগহ্বরে ইয়ে হলো, ডাইজেশন হলো, তারপরে আলটিমেটলি স্মল ইন্টেস্টিনে ডাইজেশন হলো, যে স্মলেস্ট মলিকিউল ফর্মে এটা ব্লাড হিসেবে বয়ে যাচ্ছে। মানে এটা তো একদম স্মলেস্ট। আর সুগার খেলে সেটা গ্লুকোজ হলো, বা প্রোটিন খেলে সেটা অ্যামাইনো অ্যাসিড হলো, লিপিড খেলে সেটা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, একদম মানে স্মলেস্ট মলিকিউলে সেটা ভেঙে গেল, দিয়ে এটা ব্লাড স্ট্রিমের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার ব্লাডে গ্লুকোজ আছে, আমরা প্রোটিন মাপছি, প্রোটিন আছে। ঠিক আছে, আজকে গ্লুকোজের কথা বলছি, তো এই যে গ্লুকোজ আছে, ঠিক আছে, এবার আমাদের তো বডি কি সেল দিয়ে তৈরি। এবার সেলটা বেঁচে থাকবে কি? মনে কর তুই সকালে এসছিস, কালকে রাত্রে খেয়েছিস, আজকে খাসনি, তাহলে তুই মাথা ঘুরে পড়ে যাবি, তোর মনে হয় মাথাটা ঘুরছে। তার মানেটা কি? তোর বডি যে সেল দিয়ে তৈরি, সে তার কাছে খাবার নেই। এখনই তুই মনে কর দুটো মিষ্টি খেয়ে নিলি বা কিছু খেয়ে নিলি, তখন আবার তুই স্টেবিলাইজ হয়ে গেলি, মানে সেলটা খাবার পেল, পরিষ্কার বাংলা কথা। তো এই যে সেল আছে, সেলটা কি করে? এই যে ব্লাড স্ট্রিমের মধ্যে দিয়ে গ্লুকোজ যাচ্ছে, গ্লুকোজটা সেলে যাবে, তবে সেলটার খিদেটা মিটবে, বাংলা কথা। এবার ইনসুলিন এই কাজটা করে, ব্লাডের গ্লুকোজটাকে সেলে পাঠায়। বুঝতে পেরেছিস? ব্লাডের গ্লুকোজটা সেলে গেলে কি কাজ হবে? দুটো কাজ হবে। একটা হচ্ছে রক্তে ব্লাড গ্লুকোজটা কমবে, দ্বিতীয় হচ্ছে সেলগুলোর খিদে পেয়েছে, সেলগুলোর খাবার চাই। হ্যাঁ, এবার আমার যদি সেলগুলো নিউট্রিশন পাবে, একই সাথে দুটো প্রবলেম সলভ হয়ে যাবে। আর আমার মনে কর ব্লাডে আছে পড়ে, গ্লুকোজটা ব্লাডেই পড়ে আছে, সেলে যাচ্ছে না, আমি যতই খাচ্ছি যেহেতু আপটেক করতে পারছে না, এই সেলগুলোর খিদে বাড়ছে, তাই তো? এবার যাদের টাইপ 1 তাদের ক্ষেত্রে প্রবলেমটা কি হয়? তাদের এই যে ইনসুলিনটা বডিতে মনে কর নেই বা প্রায় নিয়ার অ্যাবাউট 0 আছে। তখন কি হবে?
না ইনসুলিনই তো নেই, কে গ্লুকোজটাকে এখানে পাঠাবে? পাঠানোর কেউ নেই। এইবার মনে কর তার ডায়াগনোস হলো যে টাইপ 1 ডায়াবেটিস আছে, তারপরে আমি তাকে ট্রিটমেন্ট করলাম, তাকে ইনসুলিন দেওয়া হলো, ঠিক আছে? তাহলে এ কিন্তু ইনসুলিনের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, যেহেতু এর নিজস্ব ইনসুলিন নেই। ইনসুলিন যেহেতু নেই, ইনসুলিনের উপর ফুললি ডিপেন্ডেন্ট, এইটাকে এই জন্য টাইপ 1 বা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট। এরপরে আর ভুলবি না কেন ডিপেন্ডেন্ট, কারণ টাইপ 1 যদি হয়, টাইপ 1 হয়েছে মানে কি, নিজস্ব ইনসুলিন নেই, সে বাইরে থেকে ইনসুলিন তাকে নিতে হবে, তার উপর সে ডিপেন্ডেন্ট, তার উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট। টাইপ 2 ক্ষেত্রে ব্যাপারটা কি, টাইপ 2 ক্ষেত্রে ব্যাপারটা হ্যাঁ ইনসুলিন আছে, বাট ইনসুলিনটা কি করতে পারে না, ব্লাডের গ্লুকোজটাকে সেলে পাঠাতে পারে না। ইনসুলিন আছে বাট ইনসুলিন নন ফাংশনাল বা ডিসফাংশনাল। হ্যাঁ, মনে কর যে ইনসুলিনের মনে কর হাজারটা ইউনিট অফ ইনসুলিন আছে, তার মধ্যে মনে কর 500টা ঠিকঠাক কাজ করছে, 500টা ঠিকঠাক কাজ করছে না, ঠিক আছে? কারণ মেডিকেলে কি হয়, তুই কোনো জিনিসটাই অ্যাবসলিউট নয়। মনে কর আমি বললাম এর ইনসুলিন নেই মানে কিন্তু 0 হবে না, নেই মানে মনে কর তোর 1000 ইউনিট দরকার, তোর আছে 10 ইউনিট, ঠিক আছে? এগুলো ডিসফাংশনাল বলছি মানে কি, ডিসফাংশনাল মানে কেউ কাজ করছে না এমন নয়, মনে কর কিছু কাজ করছে না, যা দরকার তোর তার থেকে মনে কর 10% কাজ করছে, তাহলে তোর কাজটা হবে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হয় যে হচ্ছে মনে কর রিসেপ্টার নেই, ঠিক আছে, বা রিসেপ্টার আপটেক করতে পারছে না, এত জটিল মলিকিউলার ইতে যেতে হবে না। মেন ব্যাপার হচ্ছে ইনসুলিন আছে, বাট ইনসুলিনটা মানে ব্লাডের গ্লুকোজটাকে সেলে পাঠাতে পারছে না। ওই জন্য দেখবি অনেক সময় যারা টাইপ 2 যদি কেউ থাকে দেখবি তার প্রচণ্ড খিদে পায়, তার কারণটা কি, ও খাচ্ছে কিন্তু গ্লুকোজটা তো সেলে যাচ্ছে না। ওই জন্য মানে দেখবি অনেক সময় পরিচিত কেউ থাকলে বা থাকলে দেখবি মানে এখনই খেলো কিন্তু তার আবার খিদে পেয়ে যায়, তার মানে কি, তার সেল তো ক্ষুধার্ত আছে না, সেল তো খেতে পারছে না, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 টাইপ 2 আর কি আছে বল? টাইপ 1 একটা হয় হচ্ছে তোর কম এজে হয়, ঠিক আছে, মানে এজটা মোটামুটি ইনসুলিন যখন থাকে না, মনে কর আমার জন্ম থেকে ইনসুলিন নেই, আমি মোটামুটি 14-15 বছরের মধ্যে কিছু একটা ক্রাইসিস হলো বা কিছু একটা স্ট্রেস কিছু আসলো, তখন এটা দেখা যায়, ঠিক আছে? তো যেহেতু তার বডিতে প্রায় অ্যাবসেন্ট এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব তাড়াতাড়ি এটা আমার দেখা দেবে রোগটা। কিন্তু টাইপ 2-র ক্ষেত্রে জেনারেলি একটা মানুষ 40-45 জেনারেলি, সবই বলছি জেনারেলি, হতেও পারে 25-30 বছরে হতে পারে, ঠিক আছে? মানে টাইপ 2টা জেনারেলি ওল্ডার এজ গ্রুপে হয়, ঠিক আছে, এটা মোটামুটি ইয়াঙ্গার এজ গ্রুপে হয়, বুঝতে পেরেছিস? একটা তো এইটা বললাম। আচ্ছা, আর কি আছে বল, এর ট্রিটমেন্ট কি? মানে তোদেরকে তো ভাইভাতে এগুলো ডিফারেন্সও জিজ্ঞেস করতে পারে, টাইপ 1-এর কি ট্রিটমেন্ট দেবো, টাইপ 2-র কি ট্রিটমেন্ট দেবো, বল ভাব ট্রিটমেন্ট কি হতে পারে এটা? বাইরে থেকে ইনজেকশন দিতে, টাইপ 2 এর ক্ষেত্রে অরালি কিছু মেডিসিন দিতে, হ্যাঁ ওরালি ইনজেস্টেড করতে হবে। হ্যাঁ, যেহেতু এটার ইনসুলিন নেই এই জন্য এখানে পুরো ইনসুলিন সাপ্লিমেন্ট দিতে হবে। আর এটার ক্ষেত্রে আমি জেনারেলি ট্যাবলেট, হ্যাঁ ট্যাবলেট বা দিয়ে, হ্যাঁ টাইপ 2 তো ইনসুলিন দিতে হয় পরবর্তী ক্ষেত্রে, কিন্তু তোদের লেভেলে এইটুকুই মনে রাখলে হবে। আর টাইপ 2টা তো অতটা আমার হচ্ছে না, ইনসুলিন কিছুটা তো কাজ করছে, ঠিক আছে? এইবার বল ডায়াবেটিস মেলিটাস মানে কোন কোন কন্ডিশনে তার ব্লাডে সুগার বাড়তে পারে, এটা এই জায়গায় বলা হয়, কি বলবি? 0.310 ঠিক আছে, আর ক্যালকুলেট করে ওডিয়া টেস্ট আর ওডিয়া স্ট্যান্ডার্ড কত 0.336 স্টারভেশন কন্ডিশন আর কনসেন্ট্রেশন কত ইনটু 8, ঠিক আছে? স্টারভেশন তো স্টারভেশন মানে স্টারভেশনে কেন বাড়বে জেনারেলি, ওটা ডায়াবেটিস মেলিটাস কেন মানে ব্লাডের গ্লুকোজ কখন বাড়বে জেনারেলি? মানে নিউ গ্লুকোজেনেসিস যদি নতুন করে তো ফাস্টিং কন্ডিশনে বল, হ্যাঁ ফাস্টিং প্রোটিনটা ভেঙে মোর কার্বোহাইড্রেট যুক্ত ফুড, ফাস্টিং লাইফস্টাইল না, একটা তো হচ্ছে আপটেক হলো না ধর, ঠিক আছে, এবার লং স্ট্যান্ডিং ডায়াবেটিসে হবে, ঠিক আছে, এছাড়া আর কি কি হতে পারে? রেনাল টেস্ট ওডিয়া টেস্ট
রেনাল গ্লাইকোসুরিয়া মানে ব্লাডে যদি আমার সুগার বেশি থাকে, মনে করো এই ব্লাড স্ট্রিম দিয়ে বইছে, এবার এইটা আলটিমেটলি কী হবে, এটা আলটিমেটলি কিডনিতে যাবে, কিডনিতে এটার ফিল্ট্রেশন হবে, ঠিক আছে। ব্লাডেই যদি আমার গ্লুকোজ বেশি থাকে তাহলে কিডনিতে তো বেশি আসবে। মানে কন্ডিশন তো একটা, আমার যদি যে কজের জন্য ব্লাডে গ্লুকোজ বাড়ছে সেই কজের জন্যই তো রেনাল গ্লাইকোসুরিয়াও হবে, তাই না? রেনাল থ্রেশহোল্ড কত? General threshold 180 180. এই যেগুলো কথাগুলো বলছি এইগুলোই কিন্তু কোশ্চেন। রেনাল থ্রেশহোল্ডের লেভেল কত, এগুলো পড়ে রাখবি, মানে এগুলো বলতে পারলে পরীক্ষায় আলাদা ইমপ্রেশন ক্যারি করে, ঠিক আছে। গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 100 mg/dl। ব্লাডে প্রোটিনের লেভেল কত বল নর্মাল? ওই তো 6 to 8 mg/dl. 6 to 8. প্রোটিনের লেভেল বাড়তে পারে কখন? Dehydration. এটা তো ফিজিওলজিক্যাল হলো, আর কন্ডিশন হলে একটা বললে তো হবে না। জেনারেলি যখনই কিছু বলা হবে যে এটা কখন হয়, দুটো কজ বলতে হবে, একটা মানে ফিজিওলজিক্যাল, পারলে ভালো হয় ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল। ঠিক আছে, লেখার সময় যদি মনে কর থিওরি পরীক্ষায় কোশ্চেন এসছে, তখন এটা মনে রাখবি যে কোনো একটা কন্ডিশন, যে ডিফাইন ডায়াবেটিস মেলিটাস, কি লিখবি? মনে কর এটা এসছে 5 নম্বর, কি লিখবি? পয়েন্ট করেছে, মানে পয়েন্টগুলিতে জানতে চাইবি কি লিখবি। তো প্রথমে জেনারেলি লিখবো যে ব্লাডে গ্লুকোজ বেড়ে গেলে তখন ডায়াবেটিস হবে, মানে হ্যাঁ, গ্লুকোজের সেল আপটেক কম হয়ে গেলে তখন ডায়াবেটিস মেলাইটাস হবে। টাইপ লিখবি, প্রথমে টাইপ 1 টাইপ 2 লিখবি, তারপরে টাইপ 1 টাইপ 2 সম্বন্ধে কিছু ব্রিফ ডেসক্রিপশন দেবো, মানে এটাই বাইরে থেকে ইনসুলিন দিতে হবে, আর ওটা কিছুটা ডিসফাংশন ট্রিটমেন্ট পয়েন্ট ট্রিটমেন্টটা কিছু দেবো। কজ দিতে হবে, কজ হ্যাঁ, কজটা দিতে হবে। তো উত্তরগুলো ডায়াবেটিসটা জেনারেল দিবি, ঠিক আছে, যে হোয়েন ব্লাড গ্লুকোজ লেভেল, মানে এখানে তুই টাইপ 1 টাইপ 2 দিচ্ছিস না, ঠিক আছে। মনে কর ঘড়ি তো ধর 5টা কোম্পানির ঘড়ি হতে পারে, তুই জেনারেলি ঘড়ি মানে কি আমি বুঝি না, মনে কর তুই আমাকে বোঝাচ্ছিস যে ঘড়ি হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি টাইম দেখতে পারি। এবার মনে কর ঘড়ি কোনোটা গোল আছে, কোনোটা এরকম চৌকো আছে, ঠিক আছে। তুই বলবি যখন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে এত বাই এত লেভেল, আগের দিন যেটা বলেছিলাম মনে কর 200 mg/dl যদি আমার র্যান্ডাম হয় বা ফাস্টিং যদি এত হয়, তখন সেটাকে ডায়াবেটিস বলে, ঠিক আছে। এবার ডায়াবেটিস এটা হলো ইন জেনারেল, তারপর টাইপস মনে কর লিখলি, এটা একটা হেডিং হলো, টাইপসের আন্ডারে দুটো দিলি, ঠিক আছে। তারপর এবার যদি তোর নাম্বার করে টাইম থাকে, তাহলে টাইপ 1টা সম্বন্ধে লিখলি, টাইপ 2টা সম্বন্ধে লিখবি, এরপরে যেটা কজ লিখবি, ঠিক আছে। কজে তুই ওটা লিখলি যে ডায়াবেটিস মেলিটাস কখন হয়, যে কোনো রোগী, মনে কর কিছু একটা হলো হাইপার ইউরিসিমিয়া, ঠিক আছে। তো যখনই ওরকম থাকবে কি লিখবি, ওটা জিনিসটা কি, কোন কোন কন্ডিশনে দেখা যায়, ঠিক আছে। পারলে একটা ফিজিওলজিক্যাল কজ, 2-3-4টে প্যাথোলজিক্যাল কজ, ঠিক আছে। তারপরে হচ্ছে তুই জানিস ট্রিটমেন্ট, টাইপ হলে সেইগুলো প্রত্যেকটা যেগুলো লিখবি কোশ্চেনগুলো এইভাবে শর্ট নোট করে মানে ভেঙে নিতে হবে, তাহলে নাম্বারটা পাবি, ঠিক আছে। কোশ্চেনের কী বলবো অ্যান্সারের অ্যারেঞ্জমেন্টটা সেইভাবে করতে হবে। বুঝতে পেরেছিস? মনে কর রেনাল গ্লাইকোসুরিয়া তোকে বলবো, কি লিখবি? যা জানিস, তুই যেটা জানিস, তুই কি কি হেডিং করছিস, মনে কর তোকে একটা শর্ট নোট দেওয়া হবে, কি লিখবি? আগে ডেফিনেশনটা লিখবো, ডেফিনেশনটা দেবো, তারপর কন্ডিশন লিখবো, তারপর কন্ডিশন লিখবো, তারপরে ট্রিটমেন্ট লিখবো, আর রেঞ্জ লিখবো, রেঞ্জ নর্মাল রেঞ্জ আর কি, রেনাল থ্রেশহোল্ড এটা দেবো,
মানটা দেবো। আর তারপর স্যার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট লেখার দরকার নেই। রেনাল থ্রেশহোল্ড মানেটা কি বলছে? রেনাল থ্রেশহোল্ড মানে হচ্ছে যে আমার, তুই রেনাল থ্রেশহোল্ড মানেটা কি বলছিস? যে মনে কর এর একটা লিমিট আছে, মনে কর বাড়িতে মিটারের একটা লিমিট আছে 100 বেশি হয়ে গেলে, মনে কর এটা এক্সাম্পল বলছি, 100 বেশি হয়ে গেলে বাড়িতে আগুন লেগে যাবে। এবার আমি দেখছি 99, তার মানে কি আমাকে অ্যাকশন নিতে হবে? রেনাল থ্রেশহোল্ড হচ্ছে সেরকম, মানে কিডনির যে গ্লোমেরুলাস আছে তার ফিল্টার মেমব্রেন ভেঙে গেছে। তার মানে একটা পেশেন্ট এলো যার আমি দেখছি 100 mg 180 বা 200 হয়ে গেছে, তার মানে কি এর রেনাল থ্রেশহোল্ড ক্রস করে গেছে বা করে যাবে, মানে পেশেন্টটার প্রগনোসিস খারাপের দিকে যাচ্ছে। এইটা আমি বুঝবো, মানে যখনই কোনো একটা জিনিস এক্সামিনার তোকে দিল, তোর উত্তর লেখা থেকে বুঝবো, মানে এটা হচ্ছে প্রগনোসিস। সব কিছুতে ট্রিটমেন্ট দরকার। রেনাল থ্রেশহোল্ড তো কোনো রোগ নয়, রোগের একটা লেভেল মনে কর, ঠিক আছে? মনে কর একটা আমার ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস থেকে আমার ক্যাটারাক্ট হতে পারে, ডায়াবেটিস থেকে আমার রেটিনোপ্যাথি হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে একটা কন্ডিশন, রেটিনার একটা কন্ডিশন, ঠিক আছে? সেটা ট্রিটমেন্ট আমার লেখার দরকার নেই। রেটিনোপ্যাথি হয়েছে মানে তার ডায়াগনস্টিক, মানে ডায়াবেটিসটা একটা গ্রেভ সিচুয়েশনে পৌঁছে গেছে, ঠিক আছে? এইটা আমাকে বলতে হবে, বা এটা আমি বুঝেছি এটা বলতে হবে। তাহলে তাকে কি করতে হবে? তাহলে তো তুই তোর লেভেলে কি লিখবি না, রেনাল থ্রেশহোল্ড আমি কত ব্লাডে গ্লুকোজ গেলে রেনাল থ্রেশহোল্ড বুঝি সেটা লিখবি, ঠিক আছে? এটাতে আমি বুঝি যে পেশেন্টের এই অবস্থায় পৌঁছেছে, তাহলে তাকে কি করা দরকার, মানে প্রপার চেক আপ অ্যান্ড ফলো আপের মধ্যে দিয়ে যাওয়া দরকার। এইটুকু, মানে রেড ফ্ল্যাগ সাইন এর কাছাকাছি পেশেন্ট পৌঁছে গেছে, এটা তোকে বুঝতে হবে, ঠিক আছে? সব কিছুতেই ওরকম আর কি, মানে সব কোশ্চেনগুলোই। তো ক্লিনিক্যাল কোশ্চেন ছিল এবারে? কি ছিল? না ছিল না থিওরিতে আরে ওই পেশেন্ট কামস উইথ না ওরকম বলছি না, কোনো এরকম ডিফাইন ডায়াবেটিস না, এগুলো একটা ছিল গ্লুকোজ 6 ফসফেট ডিফিসিয়েন্সি, তারপরে সেটা বলে ছিল গ্যালাক্টোসেমিয়া, ছিল গ্যালাক্টোসেমিয়া, ওটা ছিল ক্যাটারাক্ট যেটা হয় আর কি, ডালসেটের প্রভাবে, ওইটা ছিল গ্যালাক্টোসেমিয়া। স্যার বলছি কন্ডিশন বলতে কি কি হবে? কোনগুলো? যে হাইপারগ্লাইসেমিয়া কন্ডিশন, ডায়াবেটিস ছাড়া। হাইপারগ্লাইসেমিয়া কন্ডিশন তোর যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশন, ঠিক আছে? তারপরে ফ্যাঙ্কনি সিনড্রোম হয়, ওখানে তোর হচ্ছে গ্লুকোজ ফিল্ট্রেশন হয় না, ঠিক আছে? ফ্যাঙ্কনি সিনড্রোম হলো স্ট্রেসফুল কন্ডিশন হলো। এছাড়া তোর স্ট্রেসফুল তো ফিজিওলজি, স্ট্রেসফুল, হ্যাঁ স্ট্রেসফুল কজ বলতে হবে ওটা ছাড়া, ঠিক আছে? ফাস্টিং বলেছিলাম না 126-এর উপর হলে, তুই লেভেলটা মনে রাখ, ফাস্টিং মানে হচ্ছে 126, এটা মনে রাখবি, ঠিক আছে? এই জিনিসগুলোর কিন্তু খুব কাছাকাছি, মানে ঠিকঠাক না বুঝলে, মানে আমি না খেয়ে আছি, কাল রাত্রে খেয়েছি, আজকে মাখছি, মনে করে 8-এর জায়গায় 10 ঘন্টা হলো, 126-এর বেশি, তাহলে আমি ডায়াবেটিক, ঠিক আছে? এবার সারাদিনের মধ্যে আমি কখন খেয়েছি মনে নেই, হয়তো সকালে অল্প খেয়েছি, আমি বিকেলবেলা একবার মাপলাম, তাহলে র্যান্ডাম যদি 200-র ওপর হয় তাহলে ডায়াবেটিক, ঠিক আছে? আর আমি এখন খাচ্ছি বা দুপুরে খেলাম, মিনিমাম 2 ঘন্টা পরে খাচ্ছি, সেটা যদি 200-র বেশি, দুটো তো লেভেল আছে, একটা 126, একটা 200। আরবিএস আর হচ্ছে পিপিবিএস, এটা হচ্ছে 200, মানে 200-র নিচে নর্মাল, কিন্তু মানে মনে করো কারো 190, তার রিস্ক আছে হওয়ার, ঠিক আছে? এটাকে বলে ইনসিপিয়েন্ট ডায়াবেটিস, মানে ডায়াবেটিসের দিকে যাচ্ছে এরকম। এবার 200 ক্রস করে, এই তো দুটো লেভেল আছে, একটা 126, একটা 200, হ্যাঁ, এর মাঝখানে আর গোলানোর কিছু নেই। ফাস্টিং 126-এর বেশি মানে ডায়াবেটিক, ঠিক আছে? এইগুলো 200-র বেশি মানে ডায়াবেটিক, ঠিক আছে? এবার ফাস্টিং মনে কর 115 আছে বা 110 আছে, তার মানে ডায়াবেটিক নয়, বাট হতে পারে লাইকলি যে সে ডেভেলপ করতে পারে।
গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ গুলো পড়েছিস? হ্যাঁ গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ গুলো পড়েছিস? ওগুলো থেকে কোশ্চেন আছে এসছে আমাদের এবারে থিওরিতে। প্রায় ভন গার্ক, পম্পেজ, পম্পেজ, মেগাডেল, ভন গার্কটা এসছে আর কি। ওই এবারে তো সবগুলো লিখতে বলছিল, সব লিখতে বলছিল। ভন প্রোটিন বেশি থাকলে কি কন্ডিশন হতে পারে? বল, চেষ্টা কর বলতে, তারপর আমি বলে দিচ্ছি কি কন্ডিশন হতে পারে। ডিহাইড্রেশনটা বলো, ওটা তো ফিজিওলজি। ফিজিওলজি বলি, প্যাথোলজি বল ভাব কি হতে পারে। প্রোটিন মনে কর তুই বেশি খাচ্ছিস, প্রোটিন যদি প্রোটিন রিচ ডায়েট খাচ্ছিস, বেশি প্রোটিন খাচ্ছিস, ঠিক আছে, তাহলে একটা হতে পারে প্রোটিন রিচ ডায়েট খাচ্ছিস। আর একটা কি হয়, প্রোটিনটার যেটা হচ্ছে ব্রেকডাউন হলো, প্রোটিনটার ব্রেকডাউন হলো, তো প্রোটিনটার ব্রেকডাউন হয়ে তার বাই প্রোডাক্টগুলো হলো। এবার মনে কর বাই প্রোডাক্ট আমার বেশি বেশি করে তৈরি হচ্ছে। এই দুটো ভাগে তুই ডিভাইড করে নি, একটা হচ্ছে প্রোটিন রিচ ডায়েট, ঠিক আছে, আরেকটা মনে কর প্রোটিনের এক্সপ্রেশন কম হচ্ছে, প্রোটিনটা যে এক্সপ্রেশনটা হয় এক্সপ্রেশন কম হচ্ছে। আলটিমেটলি তুই যে মানে তুই মনে কর আমার 20 মিলিগ্রাম আমার প্রোটিন খাওয়া উচিত, মনে কর তুই 50 খাচ্ছিস, আর মনে কর তুই 20 খাচ্ছিস, তো আমি নর্মাল খাচ্ছি কিন্তু আমার প্রোটিন বেশি ব্লাডে আসছে। তার মানে দেখি আমার মনে কর এক্সপ্রেশন ডিফিকাল্টি আছে, মানে প্রোটিনটা গিয়ে তো ব্লাডে যাবে, ব্লাড থেকে এক্সক্রিট হবে। আমার যদি এক্সক্রিশন ঠিক মতো না হয় তাহলে প্রোটিনটা অ্যাকুমুলেট করবে, তাহলে নর্মাল খেয়েও আমার প্রোটিন বেশি হবে। আর মনে করো আমি খাচ্ছিই বেশি, তাহলে আমার বেশি আসবে। এই তো দুটো কন্ডিশন, ঠিক আছে। এবার পড়ে এসে বলবি, মানে এইটা এই যেটা পড়েই দিলাম এর মানেটা কি, তোকে আর বারবার ভাবতে হবে না, ঠিক আছে। এবার মনে কর তুই ভুলে গেছিস, কারণ পড়বি তো মনে কর অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ঠিক আছে। এই আজকে প্রোটিন পড়ার পর এর মাঝখানে যে আরো কত রকম পড়া উপরে 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 চাপবে, এরকম হয়ে যাবে, তখন তার মনে থাকবে না। যদি এইভাবে মনে রাখিস যে প্রোটিনটা আমার বডিতে যাবে, ঠিক আছে, এবার প্রোটিন বেশি খাচ্ছি, প্রোটিন রিচ ডায়েট খেলাম। ডিহাইড্রেশন মানে কি, ডিহাইড্রেশন মানে বডিতে আমার ব্লাড লেভেলটা কমে গেল। মনে কর আমার বডিতে মনে কর কেউ 60 কেজি ওজন, তার মনে কর হচ্ছে যে 5 লিটার তোর ব্লাড আছে বা 4.5 লিটার ব্লাড আছে, মোটামুটি 114 মতো ব্লাড থাকে, ঠিক আছে। তো 4.5 লিটার যদি ব্লাড ছিল, এবার মনে কর গরমে ডিহাইড্রেশন হয়ে আমার ব্লাড ভলিউম 2.5 লিটার হয়ে গেছে বা 3 লিটার হয়ে গেছে, তাহলে তো নর্মাল যে প্রোটিনটা আছে সেটাই তো বেশি হয়ে যাবে, আর ব্লাড ভলিউম কমে গেছে, এটাই ডিহাইড্রেশন, ঠিক আছে। এবার ঠিক সেরকমভাবেই এবার মনে কর কিডনির যে কোনো কন্ডিশন তুই এখানে বলতে পারিস, গ্লোমেরুলার নেফ্রাইটিস থেকে শুরু করে প্রোটিন ইউরিয়া, হ্যাঁ প্রোটিন ইউরিয়া মতো কিডনির কন্ডিশন যেখানে তোর এমনি এক্সপ্রেশন কম হচ্ছে, ঠিক আছে, ওগুলো একটা বলতে পারিস, ঠিক আছে। ফসফোলিপিড কি আছে বল। ফসফোলিপিড আপনার এই আছে বলুন, সেফালিন আছে, সেফালিন, লেসিথিন আছে, সেফালিন আছে, লেসিথিনের কি কাজ? ফসফ্যাটিক অ্যাসিড আছে, লেসিথিন সেল মেমব্রেন, সালফেটের কাজ করে, হ্যাঁ সেফালিন আছে, ফসফ্যাটিক অ্যাসিড আছে। না এই যেগুলো আছে ইয়ারলি কোশ্চেন, এগুলোকে নিয়ে কি করিস, মানে এগুলোকে তোরা কিভাবে ইউজ করিস? বইয়ে ওই জায়গাটা পড়ি করি, মানে পেজ নাম্বার লেখা আছে, না শুধু বইটা পড়লে তো হবে না, তোকে যেটা বলছিলাম মনে কর এই যে ডিফাইন ফসফোলিপিড উইথ এক্সাম্পল, হ্যাঁ তোকে এইগুলো করতে হবে, যে মানে কোশ্চেনটার অ্যান্সারটা তৈরি করতে হবে, যে ফসফোলিপিডে কী কী এক্সাম, মানে কীভাবে উত্তরটা লিখবো যাতে 10+2 আছে মনে কর, ঠিক আছে। মেনশন দেয়ার স্পেসিফিক রোল ইন মেনটেনিং ফ্লুইডিটি অফ প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, মানে ফ্লুইডিটি মেনটেন করার জন্য 2 নাম্বার। তাহলে ফসফোলিপিড উইথ এক্সাম্পল যদি আমাকে 10 নাম্বার থাকে তাহলে আমি কি লিখবো? আচ্ছা স্যার ডেফিনেশন লিখবো, আর মানে ও যে এক্সাম্পল আছে সেগুলোকেও স্যার করতে হবে, এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ সেটাই বলছি,
আজ প্লাস এ হ্যাঁ, প্লাস তার যেগুলো- ডিফাইনিং ফিচার আর কি। হ্যাঁ, যেগুলো আছে মানে বড় বড় যেগুলো রোল আছে সেগুলো প্রত্যেকটাই লিখতে হবে। এইগুলো মানে শুধু এইটা দেখে ওই জায়গাটা পড়লে হবে না, মানে স্পেসিফিক আমাকে এই কোশ্চেনটা লিখবো কিভাবে সেটা ইয়ে করতে হবে। হ্যাঁ, তারপরে মনে কর যে কোনো কোশ্চেন, বড় কোশ্চেনগুলো, হ্যাঁ, different types of transport molecule across biomembrane, mention characteristics of carrier mediated transport, differentiate between primary active transport, secondary, বল primary active transport, secondary active transport এর কি মানে ডিফারেন্স আছে বল? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, বল। এটিপি লাগে? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে এটিপি লাগে। আচ্ছা, তাহলে এই দুটো ডিফারেন্স মানে কোনটা এটিপি লাগে কোনটায় লাগে না? সে প্রাইম ইনডাইরেক্টলি লাগে। তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কিছু তো একটা আলাদা আছে।